দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি নাফিসা হক। সর্বোচ্চ শক্তি প্রয়োগের পথে ইরান ইসরায়েল। প্রথমবারের মতো তেল আবিবে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। এরই মধ্যে ষষ্ঠ দিনে ইরানের পারমাণবিক উৎপাদন কেন্দ্রে হামলার দাবি আইডিএফের। আর এদিকে যুদ্ধ শুরুর বার্তা দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান কখনোই ইসরায়েলের সঙ্গে আপোষ করবে না। ইরান ও ইসরায়েল সংঘাতে এবার নতুন মাত্রা। মার্কিন গোয়েন্দা ও প্রতিরক্ষা কর্মকর্তারা ইসরায়েলের পাশে থেকে সরাসরি ইরানের সামরিক হস্তক্ষেপের বিষয়টি বিবেচনা করছেন, এমন খবর আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে। তথ্য বলছে, ইরানের পরমাণু কর্মসূচি ভণ্ডুল করার উদ্দেশ্যে ফর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চায় ইসরায়েল। তবে পাহাড়ের নিচে অত্যন্ত সুরক্ষিত জায়গায় অবস্থিত এ স্থাপনা, তাই উল্লেখযোগ্য ক্ষতির জন্য 30,000 পাউন্ড ওজনের বোমা প্রয়োজন, যা কেবল যুক্তরাষ্ট্রের কাছে থাকায় ওয়াশিংটনের হস্তক্ষেপ চায় তেল আবিব। এ নিয়ে মঙ্গলবার ট্রাম্প জাতীয় নিরাপত্তা দলের সাথে প্রায় 90 মিনিট ধরে একটি বৈঠক করেন। সেই বৈঠকের সিদ্ধান্তগুলো জানা না গেলেও এরপর থেকে মার্কিন প্রেসিডেন্টের নানা পদক্ষেপে এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার জল্পনা এখন তুঙ্গে। গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র বিভিন্ন ঘাঁটি থেকে অন্তত 30টি সামরিক জেট ইউরোপে সরিয়ে এনেছে। এ জেটই মার্কিন সামরিক বাহিনীর ট্যাঙ্কার, উড়োজাহাজ। এগুলো আকাশী যুদ্ধবিমান ও বোমারু বিমানে পুনরায় জ্বালানি ভরে দিতে পারে। একে আসন্ন কোনো বড় সংঘাতের প্রস্তুতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এদিকে ষষ্ঠ দিনে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ যন্ত্র, সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে এবং অস্ত্র বানানোর কারখানায় হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী। আফরিন মৌ, নিউজ 24। ঐক্যবদ্ধ কমিশনের আলোচনায় রাজনৈতিক দলগুলোর বিভেদ আরও পরিষ্কার হয়ে উঠেছে। এমনকি বৈঠকের এক পর্যায়ে কয়েক দফা হয়েছে হট্টগোল। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন ইস্যুতে বিএনপির বিপরীতমুখী অবস্থানে জামাত, এনসিপি ও এবি পার্টি। এমনকি রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির আলোচনাতেও একমত হতে পারেনি দলগুলো। মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে সভাপতি আলী রিয়াজ জানিয়েছেন, আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন তারা। বিএনপি, জামাত আর এনসিপি নেতাদের এমন ঐক্য বিভেদের রাজনীতিতে যেন আশার আলো। সাধারণ মানুষও চায় রাজনীতিতে এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকুক, ঐক্যমতের ভিত্তিতে নেওয়া হোক দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কিন্তু ঐক্যমত্য কমিশনের আলোচনায় শুরু থেকেই বাজে অনৈক্যের সুর। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের প্রস্তাবে বিএনপির ঠিক বিপরীত অবস্থান নেয় এনসিপি ও জামাত। বলা যায়, ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন ইস্যুতে। এনসিসির ব্যাপারে আমরা যখন কমিশনের সাথে আলোচনা গিয়েছিলাম, আমরা বলেছিলাম যে সশস্ত্র বাহিনীর যে প্রধান এবং অ্যাটর্নি জেনারেল, এই দুইটা বিষয় এনসিসির আওতায় থাকা উচিত না, এটা সরকারের এখতিয়ারই থাকা উচিত, আগের যে সিস্টেমে ছিল। এবং প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী যে নির্বাচনকালীন সরকার, সেটার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা নির্বাচনেও এটা এনসিসির ভূমিকা এখানে যুক্ত করা হয়েছিল। আমরা নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকার আলাদা একটা রূপরেখা দিয়েছি। দেখলাম যে আরো দু একটা দল তারা আগে যে বক্তব্য রেখেছে সেখান থেকে ডিফারেন্ট করেছে। ফলে আমরা সেটাকে আপত্তি করেছি যে আপনারা তো আজকে যদি আবার নতুন করে কথা তোলেন তাহলে তো খুব সমস্যা। তখন কেউ কেউ বলেছেন যে আমরা তো এরকম চেঞ্জ করতেই পারি। আমাদের সাংবিধানিক কমিশনগুলোর নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান আইন আছে, কিছু সংবিধানে আছে আর কিছু আইনের মাধ্যমে হয় সংবিধানের প্রাপ্ত ক্ষমতা বলে। সেই আইনগুলোকে আমাদের সংশোধন করতে হবে, আরো বেশি শক্তিশালী। ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নেয় 30টি রাজনৈতিক দল। জামাত, এনসিপি আর এবি পার্টির বাইরে 12 দলীয় জোট সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বলেন, এখনই জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের দরকার নেই। একটা ভালো নির্বাচন করে ভালো পার্লামেন্ট করা দরকার। এমন কিছু এই মুহূর্তে করা প্রয়োজন না যেটা এটা রিপ্লেসমেন্ট বা একটা সুপ্রাবডি মনে হয়। সেই কারণে এই মুহূর্তে আমরা এনসিসির প্রয়োজন মনে করছি না। বিএনপির মহাসচিবকে কটাক্ষ করে কথা বলেছে, গতকালকে তারা বিতর্কিত বক্তব্য দিয়েছে এবং ঐক্যমত কমিশনে যিনি সঞ্চালক রয়েছেন তিনিও নানাভাবে চেষ্টা করছেন এনসিপিকে মহিমান্বিত করার জন্য। এইটা কখনোই নিরপেক্ষতাকে
রিপ্রেজেন্ট করে না। মধ্যবিরতিতে বৈঠকের প্রথম দিন উপস্থিত না হওয়ার কারণ ব্যাখ্যা করে জামাত। জয়েন্ট স্টেটমেন্ট এবং জয়েন্ট প্রেস ব্রিফিং এখানে আমাদের আপত্তি। বিএনপির ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা সেই কারণে আমাদের এই ধারণা হয়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছে এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে যে সংস্কার কমিশন আছে এখানে তারা খুব বেশি অগ্রসর হতে পারবে না। আলোচনায় জামাতকে বেশি সময় দেওয়ার অভিযোগ করে প্রতিক্রিয়া দেখায় বেশ কয়েকটি রাজনৈতিক দল। বৈষম্য হচ্ছে জামাত ইসলামের 3 জন বলেছে, আমাদের একজন বলতে গেলেও বাধাগ্রস্ত করেছে, তারা অনেক কথা বললেও বাধাগ্রস্ত করা হয় নাই। আলোচনার দ্বিতীয় এজেন্ডা ছিল রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি। জানানো হয় এই ইস্যুতে পরে আবারও আলোচনা হবে। ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর মতামতই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি দলের ক্ষেত্রে নীতিগত কিছু মত পার্থক্য থাকলেও আমরা দেখতে পাই যে তারা মনে করেন বা অনেকেই মনে করেন, অধিকাংশ দল মনে করেন যে এরকম একটি সাংবিধানিক ব্যবস্থা থাকা দরকার। আবার বেশ কয়েকটি দল এই বিষয়ে একমত হননি এখনো। বলেন, বিভিন্ন ইস্যুতে দ্বিমত থাকলেও জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় বেশ অগ্রগতি আছে। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। নির্বাচন হলে কিছু রাজনৈতিক দলের গুরুত্ব থাকবে না, আর তাই ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়নি জামাত। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীর উত্তরায় মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম নবায়ন কর্মসূচিতে এসব কথা বলেছেন তিনি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে কারো প্রশ্ন থাকলে তা আলোচনা করে সমাধান করতে হবে। চলতি বছরের জানুয়ারি থেকে সারা দেশে সব পর্যায়ের নেতাকর্মীদের প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় রাজধানীর উত্তরায় মহানগর উত্তর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি। এতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মহানগরের নেতাকর্মীরা। বিএনপি হয়ে যারা আওয়ামী লীগের নামধারী ছিল তারা যাতে ভুলেও কোনো সদস্য ফর্ম পূরণ করতে না পারে। লন্ডনে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠক এবং এরপর যৌথ বিবৃতিতে সরকারের পক্ষপাতমূলক আচরণ উল্লেখ করে মন্তব্য করে কয়েকটি রাজনৈতিক দল। তাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, গুরুত্ব কমে যাওয়ার ভয়ে একটি দল ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় নিতে নারাজ। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। চাঁদাবাজি করে বিএনপি যেন আওয়ামী লীগ না হয়ে যায় সেদিকে নেতাকর্মীদের লক্ষ্য রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ ক্ষমতায় এসে সবকিছু দখল করে নিয়েছে, তাই না? আমরা যদি আবার ওইটা হয়ে যাই তাহলে কিন্তু আপনি আওয়ামী লীগ হয়ে গেলেন। অর্থাৎ কোনো কিছু জোর করে দখল করে চাঁদাবাজি করে আমরা যেন মানুষের অধিকারকে হরণ না করি। এদিকে নরসিংদী জেলা বিএনপির নবগঠিত কমিটির সাথে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করতে হবে। আলোচনা হবে, ডিবেট, ক্রিটিসিজম হবে, কিন্তু আমরা এর মধ্যে দিয়ে এগিয়ে যাব। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকার গঠিত হবে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা যেন কোনোভাবে ব্যাহত না হয় সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান নেতারা। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালের পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই বিষয়ে আরও খবর জানাতে হাসপাতালের সামনে থেকে যুক্ত হবেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, জানাবেন খালেদা জিয়ার এই হাসপাতালের খবরের আর কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবেই পরীক্ষা নিরীক্ষার অংশ হিসেবে বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে আসছেন। ইতিমধ্যেই ঠিক 7:45টার সময় তিনি তার বাসভবন ফিরোজা থেকে রওনা করেছেন। এই সময় তিনি এভারকেয়ারের পথে আছেন।
79 বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী, আপনি জানেন যে বিভিন্ন শারীরিক জটিলতায় দীর্ঘ বছর ধরে ভুগছেন এবং বেশ কয়েকদিন আগেই তিনি লন্ডন থেকে প্রায় 4 মাসের মতো তিনি চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন গত 6 মে। তো এই এভার কেয়ারে কিন্তু কোভিডকালীন সময় থেকে বেগম খালেদা জিয়া বারবারই চিকিৎসার জন্য এসেছেন। কখনো তিনি ভর্তি হয়েছেন, কখনো সিসিইউতে থেকেছেন, কখনো তার অস্ত্রোপচার হয়েছে। তবে নিয়মিত পরীক্ষা নিরীক্ষার অংশ হিসেবেও তিনি এসেছেন বহুবার। তো এখানে আপনি জানেন যে তার একটি মেডিকেল বোর্ড রয়েছে যার অধীনে তার চিকিৎসা আসলে বাসায় চলছে। তো 6:45 সময় বেগম খালেদা জিয়া রওনা করেছেন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে। কথা রয়েছে এখানে তিনি এভার কেয়ারের যে হাসপাতালের যে বিশেষজ্ঞ চিকিৎসক এবং তার ব্যক্তিগত চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড আছে, তাদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন বাসায় থেকে। তো এখানে আসবার পরে আসলে এই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবেন নিয়মিত যে পরীক্ষার অংশ, সেই পরীক্ষার রেজাল্টের উপর আসলে সিদ্ধান্ত হবে তিনি কি ভর্তি হবেন নাকি আসলে ফেরত যাবেন। তবে এখন পর্যন্ত আমরা জানি যে নিয়মিত চিকিৎসার অংশ হিসেবেই তিনি এখানে আসছেন। এদিকে বেগম খালেদা জিয়ার এখানে আসাকে কেন্দ্র করে তার দলের কিন্তু নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এভার কেয়ার হাসপাতালের দুপাশেই নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ রয়েছে। তারা বেগম খালেদা জিয়াকে একবার দেখার জন্য, তাকে শুভেচ্ছা জানানোর জন্য এখানে অপেক্ষমান রয়েছে। তো যে কোনো সময় বেগম খালেদা জিয়া এখানে আসবেন। আসবার পরে যে আনুষ্ঠানিকতা রয়েছে তার স্বাস্থ্যের নিয়মিত পরীক্ষা নিরীক্ষা সেটি শুরু হবে। তারপরে আসলে জানা যাবে যে তিনি আসলে ভর্তি হচ্ছেন, তার স্বাস্থ্যের অবস্থা আসলে স্থিতিশীল অবস্থায় আছে নাকি অবনতি হয়েছে, নাকি তিনি আসলে ফেরত যাবেন এখান থেকে আবার গুলশানের বাসভবনে, সেখানে থেকে চিকিৎসা নেবেন। তো মোটামুটি এই ছিল আমার কাছে সবশেষ তথ্য এভার কেয়ারের সামনে থেকে। মারুফা, ধন্যবাদ আপনাকে। মেয়র পরিচয়ে নগর ভবনের বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেছেন তিনি। শপথ ছাড়াই নগর ভবনে ইশরাকের এই কার্যক্রম ফৌজদারি অপরাধ বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সচিবালয়ে তিনি বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলেই কেউ তাকে মিসগাইড করছে। এদিকে উপদেষ্টা আসিফের সঙ্গে সংশ্লিষ্ট সকল দফতরের অন্যায় দুর্নীতি খুঁজতে দুদকের প্রতি আহ্বান জানিয়েছেন ইশরাক। বুধবারও নগর ভবনে বিক্ষোভ করেন ইশরাকের সমর্থকরা। গেল 2 দিন ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিচ্ছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এসব সভার ব্যানারে তাকে মাননীয় মেয়র হিসেবে সম্বোধন করা হচ্ছে। বুধবার সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রমেরও উদ্বোধন করেন ইশরাক। কিন্তু আইন অনুযায়ী শপথ না নিয়ে মেয়রের এমন সব দায়িত্ব পালন করতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ইশরাক হোসেন এখন যা করছেন তা ফৌজদারি অপরাধ। সিটি কর্পোরেশন তালাবদ্ধ করা, আপনারা জানেন এটা সরকারি কাজে বাধা, এবং আমাদের অফিসারদেরকে কাজ করতে বাধা দেওয়া এটাও একটা ক্রিমিনাল অফেন্স আমাদের প্রচলিত আইনে, এবং মেয়রের চেয়ারে বসা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আইনের চোখে একটা অপরাধ। আমার মনে হয় যে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে এবং এর কিছু প্রমাণও আমরা পেয়েছি। ইশরাকের শপথ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা একটি রিট আপিল বিভাগে নিষ্পত্তি হয় গেল 29 এপ্রিল। তাকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটের মেয়াদ শেষ হয় 27 এপ্রিল। একই সাথে 1 জুন কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে গেছে। উপদেষ্টা জানান, বিচারাধীন থাকা অবস্থায় শপথ দেওয়ার সুযোগ ছিল না সরকারের। আমাদের একটা ফাইলও উত্থাপন করা হয়েছিল শপথ দেওয়ার বিষয়ে, এবং ফাইল আমার পর্যন্ত এসেছিল। তখন ইনফর্মালি আমরা আইন মন্ত্রণালয় থেকে জানতে চাই যে বিষয়টা এখন অ্যাপিলেট ডিভিশনে বিচারাধীন। এখন এই বিষয়ে আমাদের কি করণীয়, কি অ্যাটর্নি জেনারেল সহ বাকিদের সাথে আলোচনা করে আমাদেরকে এটাই জানানো হয়েছে যে যেহেতু বিষয়টি বিচারাধীন, এই মুহূর্তে শপথ দেওয়ার সুযোগ নেই, এটা কন্টেম্প্ট অফ কোর্ট হওয়ার সম্ভাবনা আছে। এদিকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দ্রুত শপথ পাঠ ও সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝিয়ে দেয়া এবং উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে বুধবারও নগর ভবনের সামনে বিক্ষোভ করেন ইশরাক সমর্থকরা। আমরা ঢাকাবাসীর পক্ষ থেকে বলতে চাই, অতি সত্বর উনি শপথ পড়িয়ে দায়িত্ব বুঝায় দিক। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে আমরা এখানে অবস্থান করছি। এ সময় উপদেষ্টা আসিফের সাথে সংশ্লিষ্ট সকল দফতরের অন্যায় দুর্নীতি খুঁজতে দুদকের প্রতি আহ্বান জানান ইশরাক। স্থানীয় সরকার উপদেষ্টা সেও ক্রমাগত মিথ্যাচার করেছে আমাদের এই আন্দোলন নিয়ে। সে বারে বারে বলেছে এখানে আইনি জটিলতা রয়েছে, আইনি
এখানে সাবজুডিস ম্যাটার রয়েছে এবং অন্যান্য কথা বলেছে, অথচ বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট থেকে, আপিল বিভাগ থেকে এই জিনিসটা বহু আগে নিষ্পত্তি হয়ে গিয়েছে। মেয়র হিসেবে দ্রুত শপথ ও সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝিয়ে না দেয়া পর্যন্ত আন্দোলন চালানোর হুঁশিয়ারি দেন ইশরাক সমর্থকরা। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এসএসএফকে দলমতের ঊর্ধ্বে থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এসএসএফ একটি পেশাদার বাহিনী হিসেবে উন্নত প্রশিক্ষণ, প্রযুক্তি ও মনোবলের সন্নিবেশে আরও উন্নতি করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এসএসএফের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বাহিনীটির প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জামাদির আধুনিকায়ন প্রক্রিয়া চলছে বলেও জানান প্রধান উপদেষ্টা। ঢাকায় ও ঢাকার বাইরে বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। বর্তমান বিশ্বে আধুনিক প্রযুক্তি ও তথ্য আদান প্রদান খুব সহজ হবার কারণে নিরাপত্তা হুমকির ধরন ও প্রকৃতি দ্রুত পরিবর্তনশীল। তাই শতভাগ নিরাপত্তা প্রদান করা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও এসএসএফ সুষ্ঠুভাবে নিরাপত্তা নিশ্চিত করছে। আমি আশা করি এসএসএফ নিয়মিত বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকি পর্যালোচনা করবে এবং সেগুলি মোকাবেলা করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করবে। সম্প্রতি এসএসএফ যমুনার সাইবার নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করেছে। আমি আশা করি এসএসএফ একইভাবে এই কার্যালয়ের সাইবার নিরাপত্তা ব্যবস্থা উন্নত করবে। অপহরণ ও গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহাইলকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে প্রসিকিউশনের আবেদনে এই গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০১২ সালে ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে ছাত্র শিবিরের এক কর্মীকে তুলে নিয়ে যায় র্যাব। টানা ৪৭ দিন আটকে রাখা হয় আয়না ঘরে, করা হয় নির্মম নির্যাতন। র্যাবের গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহাইলের নির্দেশেই এই মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয় বলে ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর। গুমের মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সিভিলিয়ানকে গ্রেফতার করে তার উপরে অমানসিক নির্যাতন করে তাকে দীর্ঘদিন গুম রেখে তাকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করা। সেই ভিকটিম নিজে এসে অভিযোগ করে গিয়েছে, আজকে তাকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে জুলাই আন্দোলনে ড্রোনে আন্দোলনকারীদের খোঁজা পুলিশের সেই এডিসি ইশতিয়াক আহমেদকেও বুধবার হাজির করা হয় ট্রাইব্যুনালে। ড্রোন ব্যবহার করে এবং হেলিকপ্টারের মাধ্যমে গুলিবর্ষণ করে ছাত্র জনতার অবস্থান নির্ণয় করা এবং তাদেরকে হত্যা করা। যিনি দায়িত্বে ছিলেন ইশতিয়াক আহমেদ, ওনাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আমরা এই মামলায়ও তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত সংস্থার আবেদনের প্রেক্ষিতে সময় চেয়েছি। ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করেছে। জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হলে 1 বছরের কারাদণ্ড হতে পারে বলে জানান প্রসিকিউটর। বলেন, পলাতক অবস্থায় তিনি আইনজীবী নিয়োগ করতে পারবেন কিনা সেটা ঠিক করবে ট্রাইব্যুনাল। এটা একটা স্পেশাল ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল ইচ্ছা করলে ন্যায় বিচারের স্বার্থে যে কোনো আদেশ প্রদান করতে পারবে। এর আগে আসামিদের ট্রাইব্যুনালে হাজির হতে 2টি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একটি দ্বিতল ভবন ধসে পড়েছে। এ সময় অন্তত 6 জন দগ্ধ সহ আহত হয়েছেন 15 জনের মতো। হতাহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বুধবার সকাল 7:15 আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মন্ডল মার্কেট সংলগ্ন একটি দ্বিতল ভবনে বিকট শব্দ। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির নিচতলায় রান্না করতে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে নিচতলার একটি দেয়াল ধসে পড়ে এবং ভবনের দরজা জানালা ভেঙে যায়। বিস্ফোরণের পরপরই ছড়িয়ে পড়ে আগুন। এতে অন্তত 6 জন দগ্ধসহ আহত হন 15 জন। 2 জনে আটকে পড়ে গেলে পরে ঠেলি ছেড়ে উঠছি, আমরা ওপরে উঠছি। ঘরের ভিতরে কিছুই তো নেই, আজ তো সব কিছু ভেঙে ছিঁড়ে একদমই হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে।
পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়। এসে জানলা দিয়ে এমন ভাবে মারছে, আমার ঘরের দরজা জানলা ভেঙে ফ্রিজের সাথে ঘা খাইছে। লিকেজ থেকেই জমা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। বাড়ির মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বিস্ফোরণে 5 থেকে 6 জন আহত হয়েছে এবং পুলিশ তাৎক্ষণিক জানার পরে ফায়ার সার্ভিস সহ তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা আশঙ্কা করেছি যে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়েছে এটা। তবে ভবনটি নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণের অভিযোগ করেছেন স্থানীয়রা। বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, দুর্ভোগে পড়েছে মানুষ। খুলনায় সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় 101.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিতে সড়কের পাশে বাড়ি ও দোকানপাটের নিচতলা ডুবে গেছে। পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে জলাবদ্ধতা তৈরির সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকল মাছ ধরার ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া বাজেট গতানুগতিক, সংস্কার বিমুখ এবং সাম্য বিরোধী হয়েছে। এমনকি এই বাজেটে অবহেলিত ও তরুণদের জন্য কোনো সুখবর নেই, বরং বরাদ্দ কমিয়ে বাড়ানো হয়েছে করের বোঝা। এক কথায় বাজেটে আশাভঙ্গ হয়েছে, এমন মন্তব্য করেছে নাগরিক প্ল্যাটফর্ম। জাতীয় বাজেট 2025-26 অবহেলিতরা কি পেলেন? নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে রাজধানীর একটি হোটেলে আলোচনায় অংশ নেন অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজনীতিবিদরা বলছেন এই বাজেট অর্থনৈতিক রূপান্তরের জন্য যথেষ্ট নয়। এমনকি জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আশার প্রতিফলন হয়নি বাজেটে। অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, যেই চাওয়াগুলো ছিল, সেই চাওয়াগুলোর প্রতিফলন আমরা দেখতে পাইনি। এবং বৈপ্লবিক একটি সংবিধান যেমন আমরা চাই, বৈপ্লবিক একটি এই অর্থনৈতিক বাজেটও আমরা চেয়েছিলাম। কিভাবে আমাদের যারা ইউথ রয়েছেন ওনাদের জন্য কর্মসংস্থান তৈরি করব, আমরা এসএমই গ্রোথ কিভাবে দেখাবো, আমরা কিভাবে আমাদের ইনফর্মাল ইকোনমিটাকে ইন্টিগ্রেট করব, সেই ধরনের পলিসি ফ্রেমওয়ার্ক আমরা এই বাজেটের মাধ্যমে আনফরচুনেটলি পাই নাই। এছাড়া বাজেটে জাতির প্রত্যাশার প্রতিফলন ঘটেনি উল্লেখ করে কর ব্যবস্থা সংস্কার জরুরি বলে মন্তব্য করেন অর্থনীতিবিদরা। তো প্রথমটা হলো আমার প্রক্রিয়া আলাপ আলোচনার যে ঘাটতি, দ্বিতীয়ত সেটা হলো যে পদক্ষেপগুলো এখানে যেই কাঠামোটা দেওয়া হয়েছে বাজেটে সেটাও পুরনো, তৃতীয়ত যে পদক্ষেপগুলো করা হয়েছে সেগুলি সবসময় জনগণের পক্ষে গেছে, এটা আপনারা এখানে বলছেন না। বিশেষ করে পিছিয়ে পড়া মানুষের পক্ষে সেই পদক্ষেপগুলো গেছে বলে আমাদের মনে হয়নি। যে অনুমতিগুলো আমরা করছি সেই অনুমতিগুলোর মধ্যে যদি ভুল থাকে তাহলে আমরা কেবলমাত্র যে অবহেলিতরা কি পেল সেটা না, সাধারণভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি আমরা কতটুকু অর্জন করতে পারবো সেটা নিয়ে সন্দেহ থেকে যাবে। যে একটা অগ্রাধিকারের জায়গায় পরিবর্তন হবে, বরাদ্দগুলো আরও বেশি স্বচ্ছতার সঙ্গে আসবে, অ্যাকাউন্টেবিলিটির জায়গাগুলো পরিষ্কার হবে, এগুলো আমরা এই বাজেটের মধ্যে ছাঁচের কোনো পরিবর্তন হয়নি। আলোচনায় উঠে আসে শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ কর্তন, আয় ব্যয়ের কাঠামোর অনুপস্থিতি ও বাস্তবায়নের স্বচ্ছতা সহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।